নেক্সট আমি যাই, যেটা হলো যে ধরেন আপনার আপনার তো আমরা সবাই জানি যে প্রায় 7টা অপারেশন হয়েছে, পায় 7টা অপারেশন হয়েছে। আপনি যে পরিমাণ এসব নিয়ে খেলেন, এটা নিয়ে আমরা অনেক মজাও করছি অনেক সময়। বাট আপনি একমাত্র মানুষ যে বলতে পারবেন যে হাউ এটা কেমন ফিল করে। বাট এটা নিয়ে আমি ইনজুরি নিয়ে কোনো কথা বলতে চাই না, বাট আমি বলি একটা জিনিস জানতে চাই যে আপনার কি মনে আছে যে আপনার কখন কখন আর কিভাবে কোন সিচুয়েশনে ইনজুরি গুলো হয়েছিল, ওটা যদি বলতেন যে কোন খেলায় কি করতে যায় ইনজুরি হয়েছে, যতটুকু মনে আছে আপনার। আমার সব মনে আছে, ক্রিকেট A to Z। আমি নিউজিল্যান্ডে প্রথম ট্যুরে যখন আমি খেলতে যাই, কোন হোটেলে ছিলাম, ক্রাউন প্লাজা, তুইও ছিলি, তোর মনে আছে নিশ্চয়ই। তো 2001 সালে ওইখান থেকে আমি কোন কোন হোটেলে ছিলাম, কোথায় ছিলাম, আমার সব মনে আছে। ক্রিকেটটা তো আসলে এরকমই জিনিস আমাদের কাছে। তো আমার সব সব কিছুই মনে আছে। তবে প্রথম যখন পায়ে আঘাত লাগে তখন আমার হচ্ছে সাইড স্ট্রেন ছিল। আমি ইন্ডিয়া থেকে এসে ট্রিটমেন্ট করে প্রায় 1 মাস নড়াইলে ছিলাম। ব্যাডমিন্টন খেলতে যাই, পড়ে যাই, তারপরে অত গুরুত্ব দিইনি, তখন তো আসলে লিগামেন্ট কি জানি না। দেন আমি বোলিং শুরু করি, পরের দিন বোলিং করতে যেয়ে দেখি পড়ে যাচ্ছে। তারপরে আমি ইন্ডিয়ায় গেলাম ডাক্তার দেখাইতে আমার ওই সাইড স্ট্রেনের জন্য। তো দেখাই আমি বের হয়ে আসতেছি, বের হয়ে আসার পরে হঠাৎ করে মনে হলো যে আমার পায়েও তো ব্যথা, আমি একটু দেখাই যাই। তো ডক্টরকে বললাম যে আমার পায়েও একটু ব্যথা, একটু দেখে দাও। তো বললো কি হয়েছে, তখন একটা কি মেশিন আনলো এনে, কি কি করলো করে বললো তুমি একটা এমআরআই করো। তো ওই দিন আমাকে থাকতে হলো, একটা এমআরআই করলাম। করার পরের দিন ওরা পুরো টিম নিয়ে এসে আমার বললো যে সরি তোমার লিগামেন্ট ছিঁড়ে গেছে। তো বললাম লিগামেন্ট কি, বললো এটা আছে, তো তোমাকে অপারেশন করতে হবে। তখন আমি আসলে বুঝলাম, আমাকে বললো 6 to 8 months তোমাকে ক্রিকেট তুমি খেলতে পারবে না। ওইটা হচ্ছে প্রথম বুঝলাম। দেন চিটাগংয়ে, তোর শহরে 2003-এ যখন আমি আমার লাইফের পিক টাইমে ফার্স্ট টেস্টে 3 উইকেট পাইলাম, সেকেন্ড টেস্টে ফার্স্ট ইনিংসে 4 উইকেট পাইলাম, সেকেন্ড ইনিংসে মার্ক বুচার অন ড্রাইভ করলো, মিড অনে ফিল্ডার ছিল না বলে আমি ওইটা ড্রাইভ দিয়ে ধরতে যে আমার আর এক পায়ে হলো। দেন আমি অস্ট্রেলিয়া, আমাকে ডেভিড ইয়াং এর কাছে প্রথম পাঠাইলো হচ্ছে ডেভ ওয়াটমোর। ও যখন পাঠালো তখন ডেভিড ইয়াং বললো যে তোমার খুব ভুল অপারেশন হয়েছে বাম পায়ে, সো এটা করে তোমার আবার বাম পায়ে কি হবে। তখন আমি আকাশ থেকে পড়লাম। তারপরে যেটা করলো যে পরপর 3টা অপারেশন করলো একসাথে, 2 মাস ছিলাম। বাট আফটার দ্যাট আমি তারপরও বয়স কম ছিল, রিকভারি করে আবার আসছি। কিন্তু 2008 থেকে 11 পর্যন্ত আমার শরীর আসলে বাই দ্যাট টাইম 8 থেকে 11 3টা অপারেশন পর ওই 3টা শরীর আর নিতে খুব কষ্ট হয়েছে। মাসুদ ভাই, যেটা ডেভিড ইয়াং এর কথা বললেন, আমার ওই হাতের রিস্টের একবার হাত ভেঙে গেছিল। তো আমি ওই গ্রেগ হয় ওর যে পার্টনার, ওর কাছে আমি অপারেশন করতে গেছিলাম। তো ডেভিড ইয়াং এর সাথে আমার এমনি আলাপ হচ্ছিল। আমার এখনো মনে আছে, ও আমার একটা কথা বলছিল যে আমার ওর ডক্টর যতদিন ধরে ডক্টর, ওর ক্যারিয়ারে ও এটা বিশ্বাসই করতে পারে না যে আপনি এখনো ক্রিকেট খেলতেছেন। ও আমারে এটা একদম ক্লিয়ার কাট এই কথাটা বলছিল যে আই ডোন্ট নো হাউ হি ইজ স্টিল প্লেইং, মানে ওর হিসাবে আপনার খেলার কথা না। আমি এরকম সিচুয়েশন আমাদের সবার যায়। আমার হয়তো বা আমার শরীরের সাথে আমার বডিতে গেছে, তোর মেন্টালি তোর একটা সময় দেখবি যে তোরও যাচ্ছে বা যায়। তো আল্লাহ তাআলা না এরকম আমাদের কোনো সময় যে যখন দেখে যে আর পিছনে যাওয়ার সুযোগ নাই, তখন কিন্তু আমরা অ্যাটাকিং এ যাই, মানে মেন্টালি আমরা অনেক স্ট্রং হয়ে যাই। তো ওইটাই একটা ব্যাপার। আর ডেভিড ইয়াং আমার বাসাও আসছিল, লাকিলি ও বাসায় আসছিল, বাংলাদেশে যখন আসছিল তখন ওর সাথে আমার কথা হচ্ছিল। তো হ্যাঁ, ও কিছুটা সারপ্রাইজ। ও আমাকে লাস্ট অপারেশনের সময় আমাকে বলেছিল যে ইউ হ্যাড এনাফ। যখন 2011 লাস্ট অপারেশন করি, তখন আমাকে বলছিল ইউ হ্যাড এনাফ, তোমার নিজস্ব একটা জিনিস আছে, লাইফ আছে, তো বেটার তুমি ক্রিকেটে থাকো, অন্য কিছু করো, তোমার আর অপারেশনের দরকার নাই, কারণ আমার কাছে মনে হয় না যে এটা দেওয়া সম্ভব। তখন আমি ওকে বলছিলাম যে দিস দ্য ফার্স্ট টাইম আমি অস্ট্রেলিয়া এসে আপসেট হইলাম, তোমার মুখ থেকে আমি এটা শুনতে চাইনি, তুমি ওকে বেটার তুমি অপারেশন করো। ওটিতে বসে কথা হচ্ছিল, তখন আমার সাথে কেউ ছিল না, তখন আমার ওয়াইফ 2 দিন পরে গিয়েছিল। তখন আমি বললাম ওকে বেটার তুমি অপারেশন করো, লেট মানে অন্য সবকিছু তুমি আমার করে ছাড়ো। আসলে এইভাবেই। বাট ও সব মনে করে লাভ কি, তারপরে তো পার করে আসছে। আমি দেখছি যে একটা মানুষ 22-23 এভারেজ ছিল, সাডেনলি 3-4 বছরে ওইটাকে 35, 36, 37-এ নিয়ে যাওয়া, আনবিলিভেবল।
ভাই মানে 35-36 তো মুশফিক নিয়ে গেছে, বাট আপনি যদি ও লাস্ট 4-5 বছরের এভারেজ দেখেন, ও কিন্তু 50-এর উপর এভারেজ। শুধু তাই না, সারা ওয়ার্ল্ডে নাম্বার 4 এ সবথেকে বেশি এভারেজ ব্যাটিং এ। হ্যাঁ হ্যাঁ ভাই, মানে আনবিলিভেবল চেঞ্জ ওর মধ্যে। আমি এরকম নাম্বার চেঞ্জ 4 এ কোনো ব্যাটিং, নাম্বার 4 এ ওয়ার্ল্ডের সব জায়গায় হিসাব করে দেখ কারা ব্যাটিং করে, সেখান থেকে মুশফিকের হাইয়েস্ট এভারেজ রান নাম্বার 4 এ। ভাই আরে বাবা, রিয়াদের কথা তুই একবার ভেবে দেখ। রিয়াদকে তুই, আমি অনেক সময় না ওই যে বিভিএস লাক্সম্যানের মতো, যে প্রয়োজন হচ্ছে না রান করছে না, বাট যখন টিমের প্রয়োজন হি ইজ দ্য গাই। মানে আমার কাছে মনে হয় অলওয়েজ স্টেপ আপ। মানে আমার কাছে, আমি মাসের একটা কথা বলি যে আমি একটা জিনিস দেখছি যে ধরেন আপনি সবাইকে সামাও কোনো না কোনো ভাবে সেভ করছেন, এটা আমি হই, সাকিব হোক, মুশফিক হোক, রিয়াদ ভাই হোক না কেন, এটা তো আমি জানি, কারণ আমাদের উপর কোনো না কোনো সময় একটা বিপদ আসছে আর আপনি সবসময় আমাদেরকে ট্যাকল করছেন। বাট রিয়াদ ভাইয়ের ক্ষেত্রে স্পেশালি মানে ইউ হ্যাভ ডিফারেন্ট ট্রাস্ট অন হিম, আমি এটা সবসময় দেখছি। আর রিয়াদ ভাইয়ের সাথে কালকে যখন আমি লাইফে ছিলাম, তখন ওনাকে আমি একটা জিনিস বললাম যে রিয়াদ ভাই, যে আমরা 70-80 করি, 100 করি, আমরা খুব ধরেন এটা আমরা খুব সব মানুষজন অ্যাপ্রিসিয়েট করেই করে, বাট রিয়াদ ভাই যে 25 রান 30 রানে যে ইনিংস গুলা খেলে, যে ইম্প্যাক্টফুল ইনিংস গুলা, ওটার জন্য কিন্তু উনি অত অ্যাপ্রিসিয়েশন পায় না। বাট ওটা আমরা জানি, আমি আপনি আমাদের টিমরা জানে যে ওই ইম্প্যাক্টফুল ইনিংস গুলা কত ইম্পর্টেন্ট। আর রিয়াদ ভাই এটা কিন্তু মানে সবসময় করতে থাকে অলমোস্ট। দেখ, আমি কি জন্য রিয়াদের পরে করি, সেটা হচ্ছে একটা কারণে, আমি তোর খোলামেলা বলি। সেটা হচ্ছে রিয়াদ এমন একটা প্লেয়ার যে যদি নাম্বার 4, 5, 6 এ ব্যাটিং করার সুযোগ পেতো, ওর স্ট্যাটসও কিন্তু আজকে অন্যরকম হতো। বাট টিমের বেনিফিটের কারণে ওকে আমাদেরকে 6 এ ব্যাটিং করাতে হয়। অনলি বিকজ অফ দিস সে তার ক্যারিয়ারের অনেক রান নষ্ট হয়েছে। অনলি বিকজ অফ দিস যে আমাদের একটা টেইল এন্ডারে ওরকম ব্যাটসম্যান নেই হু ক্যান ড্যামেজ। সবকিছু চিন্তা করে রিয়াদকে এখানে, রিয়াদ অনেকবার মন খারাপ করছে, আমি সবসময় রিয়াদের সাথে, সে হাসি মুখে মেনে নিছে। হ্যাঁ, তো ওইটা না রিয়াদের জন্য, ওই জন্য আমার খুব খারাপ লাগে, মানে সবসময় খারাপ লাগতো যে ছেলেটার তো ক্যারিয়ার আজকে ওর নামের পাশে হয়তো বা 7-8 হাজার রান হয়ে যাওয়ার কথা ছিল। যদি হ্যাঁ, তো সে শুধু টিমের জন্য খেলে, আলটিমেটলি সে এমন সিচুয়েশনে যে ব্যাটিং করে যেখানে বল রান সমান খেলতে হবে, বা তাকে এমন এসে যেতে হবে যে 20 বলে 35 নট আউট বা 25 বলে 40 নট আউট, এটা তো প্রত্যেকদিন একটা মানুষ পারবে না। সো ওইখানে যখন ও খেলাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় এবং ও যখন ফেল করে, তখন কিন্তু ওকে ওর মতো করে সমালোচনা শুনতে হয়, সেটা কোচ থেকে বলুক, স্পেকটেটররা বলুক, প্রেসে বলুক, বা যেখান থেকে বলুক। তো ওই সমালোচনা গুলো যখন ও শোনে, তখন কিন্তু ওর মনের ভেতরে এটা আসা খুব স্বাভাবিক যে আমিও তো 4 এ ডিজার্ভ করতে পারি, আমি বলতে পারি যে আমি সিনিয়র প্লেয়ার, আমি 4 এ ব্যাটিং করি। ও কিন্তু কখনো এটা বলে না। সো এইটার কারণে আমি মনে করি মোস্ট স্যাক্রিফাইস রিয়াদ বাংলাদেশ টিমের জন্য করে আসছে এবং করে। অবশ্যই ভাই, আমার কিন্তু অবাক লাগে সেই ভাই যে ধরেন এই যে যখন 25-30 রান ভালো ইনিংস গুলো খেলে, যখন উনি অনেক ইম্প্যাক্ট করে, বাট ধরেন 2-3টা ফেল হইলে, তখন মানুষজন কিন্তু ওই 25-30 রানকে ফেলিয়ার হিসেবে দেখায়। এটা কিন্তু ঠিক না। ওই 25-30 রানের কারণে কিন্তু আমরা অনেক ম্যাচ জিতছি। রাইট, 100% বুঝছেন? 100%। আচ্ছা, এবার আরেকটা, হ্যাঁ ভাই তুই শেষ কর তারপরে আমি বলি। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন হলো ভাই, ধরেন আপনার আন্ডারে আমরা 50টা ম্যাচ জিতছি, which is a remarkable achievement. আমার কাছে মনে হয় আপনার যে stats as a captain was something really good. তো আপনার বেস্ট 3টা উইন বলেন তো আপনার হিসাবে, যেটা that is the most closest to your heart. এটা তুই আমার একটু আগে বলে রাখতি যখন দুপুরে কথা হলো। না, এটা অবশ্যই ইংল্যান্ডের সাথে 2015 ওয়ার্ল্ড কাপে, ওটা আমরা কোয়ার্টার ফাইনাল কনফার্ম করি। 100% চ্যাম্পিয়ন্স ট্রফিতে রিয়াদ আর সাকিবের 100 ম্যাচটা আনবিলিভেবল। আর এইদিকে ইংল্যান্ডের সাথে সেকেন্ড ম্যাচটা হোমে, 230 করে, তাসকিন 3টা উইকেট পাইলো মাঝখানে। ওই ম্যাচ আপনি ফার্স্টে সুন্দর স্টার্ট করলেন, ব্যাটিং ও রান করছিলেন আপনি। হ্যাঁ, হাতুড়ে সিং বলতো যে তুমি কোনোদিন ব্যাটিং এ রান করে আমাকে ম্যাচ জিতাতে পারবে না। আচ্ছা, আমার একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। প্রশ্ন কি, এটা সত্যি, এটা কোনো মিথ্যা কথা না, এটা একদম 100% সত্যি। এই যে আমি অনেকবার শুনছি, ভাবি আমারে বলছে যে রাত্রেবেলা বলে আপনি ভয়ে তামিম বলে উঠে যেতেন ভয়, এটা কি সত্যি? রাত্রে ভয়ে তামিম বলে?
হ্যাঁ মানে এত পরিমাণ মাইর খাইছেন আমার কাছে আপনি 5 বছর। ও রাইট আমার রাইট কথা শেষ, রাইট। আমার কথা শেষ হতে দিবেন, তারপরে আমি আপনাকে সুযোগ দিব। মানে এত পরিমাণ আমি আপনাদের পিটাইছি এই ডোমেস্টিকে যে রাত্রে বলে তামিম তামিম বলে ভয়ে উঠে যেতেন এক। আর লাস্টে এই লাস্ট 1-2 বিপিএল আমি চিন্তা করলাম যে বেশি দিন তো আর খেলবেন না, তো যাক 1-2 বার আউটই হয়ে যায়, নাহলে আজীবন একটা দুঃখ রয়ে যাবে। আপনি তো 1-2 বার মনে আউটও করছেন আমাকে। না দেখ, তোর ক্যারিয়ারটা এস্টাবলিশ করার পিছনে সবচেয়ে বড় অবদান আমার, ঠিক আছে? আমি যখন দেখলাম যে তুই এমনি রান করিস না, তা কাকে রান করে তুই, তোকে তো রান করার সুযোগ দিতে হবে, তোর ভিতরে অ্যাবিলিটি আছে, তোকে যদি রান করার সুযোগ আমি না করে দিই, কেউ দিই না,